খাদ্যাভাবে গাজায় ৪৮ ঘন্টায় ১৪,০০০ শিশুর মৃত্যুর সংখ্যা, হামলায় নিহত আরও ৬০। অভিযান বন্ধ না হলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডার। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন মধ্যস্থতার দাবি উড়িয়ে দিল ভারত। ইসলামাবাদের পক্ষ থেকে ছিল না পারমাণবিক হামলার হুমকি, জানালেন বিক্রম মিস্ত্রি। এবং ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ৩০ দিনের মধ্যে শনাক্তের নির্দেশ। রাজ্যে রাজ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা, ফেরত পাঠানো হতে পারে নিজ দেশে। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। অবরুদ্ধ গাজা উপত্যকায় খাবারের অভাবে আগামী ২ দিনের মধ্যে গাজায় ১৪,০০০ শিশু মারা যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সামরিক অভিযান বন্ধ না করলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা। আন্তর্জাতিক চাপের মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। মঙ্গলবার ভোররাত থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর নির্বিচার বোমা বর্ষণে প্রাণ হারিয়েছেন ৬০ জন ফিলিস্তিনি। মায়েদের বুক ফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে গাজা নামক মৃত্যুকূপের চারপাশ। স্থানীয় সময় সোমবার গাজার উত্তরাঞ্চলের একটি স্কুল ও বসতবাড়িতে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া দের আল বালা, নুসাইরাত ও খান ইউনিসে রাতভর তাণ্ডব চালায় নেতানিয়াহু বাহিনী। মাত্র ১ ঘন্টায় গাজার দক্ষিণে ৩০টির বেশি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দিনভর বোমাবর্ষণে প্রাণ হারিয়েছেন নারী, শিশুসহ বহু মানুষ। রেহাই পাননি স্বাস্থ্যকর্মীরাও। নতুন করে খান ইউনিস থেকে সরিয়ে নিতে বলা হয়েছে হাজারো মানুষকে। একদিকে সামরিক অভিযান, অন্যদিকে বাস্তুচ্যুতির শঙ্কা। আবার এর মধ্যেই মাসের পর মাস গাজায় খাদ্য চিকিৎসার ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। আন্তর্জাতিক চাপের মুখে গেল সোমবার সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় তেল আবিব। বিবিসির তথ্যমতে ৫টি ত্রাণবাহী ট্রাক কেরেম শালোম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করলেও তা এখনও স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছায়নি। এই পরিমাণকে বিশাল সমুদ্রের মধ্যে এক বিন্দু পানি ফেলার সমান বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানান, তাদের কাছে শক্তিশালী তথ্য রয়েছে যে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ১৪,০০০ শিশু মারা যেতে পারে। ফ্রান্স জানিয়েছে ইসরায়েল যে পরিমাণ ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে তা অপর্যাপ্ত। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশকে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানান। ইসরায়েল সরকারের সহিংসতা ও মানবিক সহায়তা আটকে দেওয়ার পর গাজাকে এক মরণ ফাঁদে পরিণত করেছে। বলা যায় এটি কবরস্থানে পরিণত হয়েছে। এটি বন্ধ হওয়া জরুরি। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা এক যৌথ বিবৃতিতে বলেছে, ইসরায়েল যদি সামরিক অভিযান না থামায় এবং ত্রাণ প্রবেশে বাধা দেয় তবে তারা কঠোর পদক্ষেপ নেবে। বিবৃতিতে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের চলমান তাণ্ডবকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং মানবিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, লন্ডন, অটোয়া ও প্যারিস ৭ অক্টোবরের গণহত্যার পুরস্কার দিচ্ছে। তার দাবি, যদি হামাস অস্ত্র ত্যাগ করার পাশাপাশি জিম্মিদের মুক্তি দেয় তবেই বন্ধ হতে পারে যুদ্ধ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ১,০০০ ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের অর্থায়নে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের দাওয়া অ্যান্ড গাইডেন্স বিভাগ। গাজার যুদ্ধ বিধ্বস্ত বাস্তবতা থেকে ফিলিস্তিনিদের কিছুটা স্বস্তি দিতে সৌদি আরবের পক্ষ থেকে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের অর্থায়নে ১,০০০ ফিলিস্তিনিকে এবারের হজে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। এই হজ প্রোগ্রামের আওতায় শুধু নিহত স্বজনদের পরিবারের সদস্যরাই নয়, আহত বা কারাবন্দী স্বজনদের আত্মীয়রাও সুযোগ পাবেন। এরই মধ্যে হজ যাত্রীদের সৌদি আরবে পৌঁছানো ও হজ সম্পন্ন করা পর্যন্ত সব ধরনের সুবিধা নিশ্চিত করতে কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়ন করছে সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের দাওয়া অ্যান্ড গাইডেন্স বিভাগ। পুরো ব্যবস্থাপনাটি পরিচালিত হচ্ছে সৌদি আরবের পবিত্র ২ মসজিদের অতিথি প্রকল্পের আওতায়। আগামী ৪ অথবা ৫ জুন চাঁদ দেখার ভিত্তিতে হজ অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগ থেকেই হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সৌদি প্রশাসন নিয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। মানবিক সহায়তার এমন উদ্যোগ ফিলিস্তিনি জনগণের পাশে সৌদি আরবের এক সাহসী অবস্থান বলেই মনে করছেন অনেকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদের 2 ঘন্টার ফোন আলাপের বরাত দিয়ে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে বাদ দিয়ে এই যুদ্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। তবে সোমবার যুদ্ধবন্ধ নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিল ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ। প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে পুতিন জানান, শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী তার দেশ। ফোন আলাপ নিয়ে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। বলেন, অবিলম্বে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন। শান্তি চুক্তি না হলেও আপাতত যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে আলোচনা শুরু হবে। তবে ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভকে ছাড়া ইউক্রেন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ফোন আলাপের বিষয়ে অবগত আছে ইউরোপও। তবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লাইয়েনের শঙ্কা, এই আলোচনা শেষ পর্যন্ত ইউক্রেনের ওপর একতরফা শান্তি চুক্তি চাপিয়ে দেওয়ার ফাঁদে পরিণত হতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অবাঞ্ছিত ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনের প্রতি সমর্থন এবং রাশিয়ার বিরোধিতার অভিযোগে সোমবার মস্কোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সংস্থাটিকে নিষিদ্ধ ঘোষণা করে। এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল জানান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে রাশিয়া বিরোধী প্রকল্প তৈরির কেন্দ্র হিসেবে কাজ করছে। রাশিয়াকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একঘরে করার প্রচেষ্টা চালাচ্ছে সংস্থাটি। দেশটির এমন ঘোষণার ফলে সংস্থায় কাজ অথবা অর্থায়ন করলে রুশ নাগরিকদের 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। রাশিয়ার নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ban means the global organization can no longer operate in Russia, and anyone who helps or supports Russia for its suppression of free speech. ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়টি অস্বীকার করেছে নয়াদিল্লি। সোমবার ভারতের সংসদীয় স্থায়ী কমিটিতে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দাবি করেন, যুদ্ধে ইসলামাবাদের পক্ষ থেকে কোনো ধরনের পারমাণবিক হুমকি ছিল না। 2 দেশের যুদ্ধ শুধুমাত্র সামরিক খাত পর্যন্তই সীমাবদ্ধ ছিল বলে জানান তিনি। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির 9 দিন পর সংসদীয় স্থায়ী কমিটির কাছে ব্রিফ করেন বিক্রম মিস্ত্রি। জানান, পাকিস্তানের পক্ষ থেকে কোনো পারমাণবিক হুমকি বা ইঙ্গিত ছিল না। এমনকি যুদ্ধবিরতির সিদ্ধান্তও এসেছে সরাসরি দিল্লি ইসলামাবাদের আলোচনার মাধ্যমে। এতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত ছিল না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, 2 দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে মার্কিন মধ্যস্থতায়। ট্রাম্পের এমন দাবির পর বিজেপির বিরোধীরা প্রশ্ন তোলেন, যুদ্ধে ভারত কি কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে? এর আগে কংগ্রেস, তৃণমূল, এআইএমআইএম সহ বিভিন্ন দলের সদস্যদের অংশগ্রহণে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশ্ন ছিল, পেহেলগামে 26 জন নিহতের ঘটনার অভিযুক্তরা কোথায়? কূটনৈতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারত কি পদক্ষেপ নিচ্ছে? এদিকে পাকিস্তানকে কোনো আগাম তথ্য দেয়া ছাড়াই অপারেশন সিঁদুর শুরু হয়েছিল বলে জানান মিস্ত্রি। এ নিয়ে কংগ্রেস নেতারা প্রশ্ন তোলেন, তাহলে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কেন বলেছেন ভারত পাকিস্তানকে জানিয়ে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য বানিয়েছিল? এদিকে সংঘাতের সময় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ক্ষেপণাস্ত্রের ব্যবহার নিয়ে ভারতীয় মিডিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, শাহীন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরানের পরবর্তী আলোচনা অনিশ্চিত। চাপের কাছে মাথা নত না করার অঙ্গীকার ইরানি প্রেসিডেন্টের। শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। ভারতে অবস্থানরত ও দেশটির নাগরিক দাবি করা বাংলাদেশ ও মিয়ানমারের অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে 30 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক নির্দেশনায় রাজ্যগুলোকে অভিবাসীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সন্দেহভাজন অভিবাসীদের কাগজপত্র ঠিক না থাকলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। ভারতে অবৈধভাবে অবস্থান করা অভিবাসীদের ধরতে সম্প্রতি বিশেষ অভিযান শুরু করে দেশটির পুলিশ। বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হয় কাগজপত্র। কাউকে সন্দেহজনক মনে হলেই করা হয় আটক। দেশটিতে অবস্থান করা বাংলাদেশ ও মিয়ানমারের অবৈধ অভিবাসীদের শনাক্তে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক নির্দেশনায় রাজ্যগুলোকে আগামী 30 দিনের মধ্যে অভিবাসীদের পরিচয়পত্র যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে ক্ষমতা প্রয়োগের নির্দেশনাও জারি করা হয়েছে।
এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের নাগরিক দাবি করা অভিবাসী যাদের নথিপত্র ঠিক নেই তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। নির্বাসনের অপেক্ষায় থাকাদের রাখার জন্য রাজ্যগুলোতে পর্যাপ্ত আটক কেন্দ্র স্থাপন করতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গেল ফেব্রুয়ারিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দেন। একই সঙ্গে যারা বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গাদের ভারতে প্রবেশের সুযোগ করে দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এরপর থেকে রাজস্থান ও গুজরাটের মতো রাজ্যগুলোতে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান শুরু হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী চলমান অভিযানে ৬,০০০-এর বেশি অভিবাসীকে আটক করা হয়েছে, যাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। রাহানুল রানা, সময় সংবাদ। ভারতের বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগ এনেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এমনকি প্রতিনিয়ত মিশন ইন্ডিয়ার কনস্যুলার অ্যাফেয়ার্স ও কূটনৈতিক নিরাপত্তা বিভাগ এজেন্সিগুলোর কর্মকাণ্ড পর্যবেক্ষণে রাখছে ওয়াশিংটন। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা এসব চক্রের মূল চালিকা শক্তি। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা অনুযায়ী এসব কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, অবৈধ অভিবাসনের বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করাই শুধু নয়, যারা এসব কর্মকাণ্ডে সহযোগিতা করে তাদেরও জবাবদিহিতার আওতায় আনাই তাদের লক্ষ্য। পরমাণু ইস্যুতে কোনো চাপের কাছে মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে তেহরান। এদিকে ওয়াশিংটনের সঙ্গে পরবর্তী আলোচনা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মতে এই আলোচনা আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তি গড়ে তুলতে পারে। স্থানীয় সময় সোমবার তেহরানে ইরাকের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান কখনো বাইরের চাপের কাছে মাথা নত করবে না, অব্যাহত থাকবে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, তেহরান কোনো গোপন এজেন্ডা নিয়ে এগোচ্ছে না। মার্কিন প্রশাসন সত্যি উদ্বিগ্ন হলে ইরান স্বচ্ছতা দেখাতে প্রস্তুত, তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপের কাছে নতি স্বীকার করবে না তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই। বলেন, ওয়াশিংটন বারবার অবস্থান বদলাচ্ছে, তাই সময় ও স্থান নিয়ে এখনও ভাবনা চিন্তা চলছে। যদিও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মতে এই আলোচনাই হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তি। জানান, ওমান ও কাতারের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় আশাবাদী মনোভাব পেয়েছেন তারা। এর মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা বেড়েছে অনেকখানি। বিমান প্রতিরক্ষা নিয়ে বৈঠকের পর ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান, রাডার, নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। আকাশসীমা পুরোপুরি সুরক্ষিত, তাই যে কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নিজেদের অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ দিয়ে তাক লাগালো হুয়াওয়ে। স্বনির্ভরতার নতুন মাইলফলক বলছেন প্রযুক্তিবিদরা। চিপ জগতে নতুন যুগের সূচনা এনভিডিয়ার। মার্কিন সরকারের নতুন কর্মসূচির আওতায় স্বেচ্ছায় হন্ডুরাসে ফিরে গেল ৩৮ অভিবাসন প্রত্যাশী। এর মধ্যে প্রায় অর্ধেকই শিশু। স্থানীয় সময় সোমবার হন্ডুরাসের রামন ভিলে দা মোরালেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় অভিবাসীদের প্রথম দল। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সিবিপি হোম প্রোগ্রামের আওতায় তারা নিজ দেশে ফিরে যায়। অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে এই কর্মসূচিতে অংশ নেন তারা, যেখানে প্রত্যেক ফিরতি নাগরিককে দেয়া হয়েছে $১,০০০ সহায়তা। দেশে ফেরার পর অভিবাসীদের পুনর্বাসনে সহায়তা দিচ্ছে হন্ডুরাস সরকার। টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্য। স্থানীয় সময় রোববার কানসাসের গ্রিনেল শহরে আঘাত হানে শক্তিশালী টর্নেডো। এতে লণ্ডভণ্ড অবস্থা শহরের। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও অবকাঠামো। উপড়ে গেছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। ভিডিওতে দেখা যায় রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারফিউ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে সোমবার দেশটির ওকলাহোমা ও নাব্রাস্কা অঙ্গরাজ্যে অন্তত 4টি টর্নেডো আঘাত হানে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
এবার নতুন অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ বাজারে নিয়ে এলো চীন। উইন্ডোজ ম্যাক ওএস এর পরিবর্তে নিজেদের তৈরি হারমোনি ওএস চালিত ল্যাপটপ দিয়ে তাক লাগিয়ে দিয়েছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ফোল্ডেবল স্ক্রিন, ভয়েস কমান্ড আর ক্রস ডিভাইস অপারেশনের মতো অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই কম্পিউটারকে চীনের প্রযুক্তি স্বনির্ভরতার নতুন মাইলফলক হিসেবেই দেখছেন প্রযুক্তিবিদরা। হুয়াওয়ে বলছে কেবল গতি নয়, বরং উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা ও এআই ক্ষমতার ভবিষ্যতের অপারেটিং সিস্টেম হিসেবে আত্মপ্রকাশ করেছে হারমোনি ওএস। চীনের সিচুয়ান প্রদেশের চেংডু শহরের এক প্রযুক্তি প্রদর্শনীতে হুয়াওয়ে দেখায় হারমোনি ওএস চালিত প্রথম ল্যাপটপ, যা একসঙ্গে 10টিরও বেশি অ্যাপ এবং ফাইল খোলার পরও কোনো রকম ল্যাগ বা ডিলে ছাড়াই কাজ চালিয়ে যেতে সক্ষম। এছাড়া একটি 1 জিবির পাওয়ার পয়েন্ট ফাইল খুলতে সময় নেয় মাত্র 1 সেকেন্ড। এই হারমোনি ওএস চালিত পিসি টেস্ট করা হয়েছিল একাধিক এক্সট্রিম সিমুলেশনেও। ল্যাপটপটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর বিল্ট ইন এআই অ্যাসিস্ট্যান্ট, যা শুধু ভয়েস কমান্ড দিয়েই ব্যবহারকারীর যে কোনো দিক নির্দেশনা বাস্তবায়ন করতে পারে। ফোল্ডেবল ডিসপ্লে স্ক্রিনে হাত রাখলেই সক্রিয় হয় ভার্চুয়াল কিবোর্ড। এছাড়াও এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল ট্রান্সফার করা যায় সরাসরি, কোনো ওয়্যারলেস ডিলে ছাড়াই। হ্যান্ড আই কোলাবোরেশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর চোখের ইশারায় মাউস কার্সর সরানো বা ডিভাইস পরিবর্তনও সম্ভব হচ্ছে মিলিসেকেন্ড ডিলে ছাড়াই। নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের দাবি, হারমোনি ওএস পুরোপুরি নতুন কোর আর্কিটেকচারে গঠিত একটি মাইক্রো কার্নেল ভিত্তিক অপারেটিং সিস্টেম, যা সফটওয়্যার ও সার্ভিস অ্যাপ্লিকেশন থেকে কোর ফাংশনগুলোকে আলাদা করে। এর ফলে সাইবার ঝুঁকি কমে 50%। পুরো সিস্টেম হার্ডওয়্যার টু সফটওয়্যার এনক্রিপ্টেড, অর্থাৎ হার্ড ড্রাইভ খুলেও তথ্য চুরি করা সম্ভব নয়। এই অপারেটিং সিস্টেম ইতোমধ্যে 1000 সফটওয়্যার অ্যাপ্লিকেশনের সঙ্গে ইন্টিগ্রেটেড এবং আরও 150টির মতো নেটিভ অ্যাপ ডেভেলপ হচ্ছে। 2025 সালের মধ্যে হারমোনি ওএস ভিত্তিক পিসিতে 2000 অ্যাপ চলবে বলে জানিয়েছে হুয়াওয়ে। এই প্ল্যাটফর্মে রয়েছে অফিস সফটওয়্যার, ডিজাইন টুলস, গেমস, এডুকেশন অ্যাপস এবং এন্টারটেইনমেন্ট সলিউশন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। চিপ জগতে নতুন যুগের সূচনা করেছে এনভিডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে আরও গতিময় করতে একাধিক চিপকে যুক্ত করার নিজস্ব প্রযুক্তি এবার অন্য কোম্পানির কাছেও বিক্রি করবে মার্কিন প্রতিষ্ঠানটি। সম্প্রতি তাইওয়ানে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রদর্শনী কম্পিউটেক্সে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। স্থানীয় সময় সোমবার থেকে তাইওয়ানে শুরু হলো সপ্তাহব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রদর্শনী কম্পিউটেক্স। প্রদর্শনীর উদ্বোধনী দিনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া তাদের নতুন প্রযুক্তি এনভিলিঙ্ক ফিউশনের ঘোষণা দেয়। একাধিক চিপের মধ্যে দ্রুত গতির যোগাযোগ নিশ্চিত করতে এই প্রযুক্তি বিক্রি করা হবে অন্যান্য চিপ ডিজাইনারদের কাছেও। তাইপে মিউজিক সেন্টারে আয়োজিত প্রদর্শনীতে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং জানান, এনভিলিঙ্ক ফিউশন হবে কাস্টমাইজড এআই হাইপার কম্পিউটারের মেরুদণ্ড। তার দাবি, এআই সিস্টেম নির্মাণে যুক্ত চিপের সক্ষমতা বাড়াবে তাদের এই প্রযুক্তি। প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো যেন এই প্রযুক্তির সুবিধা নিতে পারে সেজন্য উন্মুক্ত করে দিচ্ছে এনভিডিয়া। এদিন আরও এক চমক দেখায় এনভিডিয়া। তাদের ডেস্কটপ এআই কম্পিউটার ডিজিএক্স স্পার্ক বাজারে আনার ঘোষণা দেয়। গবেষক ও ডেভেলপারদের জন্য তৈরি এই ডিভাইস বর্তমানে পূর্ণ উৎপাদনে রয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আনতে সক্ষম হবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে এআই দুনিয়ার পরবর্তী পরিকাঠামো নির্মাণে এনভিডিয়ার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন প্রযুক্তিবিদরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। মেক্সিকোর উত্তরাঞ্চলে গবাদি পশুর খামারে ছড়িয়ে পড়ছে বিপজ্জনক কীট স্ক্রুওয়ার্ম। কয়েক সপ্তাহের মধ্যে গবাদি পশুকে মেরে ফেলতে পারে এই কীট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলছে ব্যাপক নজরদারি ও প্রতিরোধমূলক অভিযান। সংক্রমণের আশঙ্কায় এরই মধ্যে প্রতিবেশী থেকে সাময়িকভাবে গবাদি পশু আমদানি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। স্ক্রুওয়ার্ম নামের মারাত্মক এক পরজীবী মেক্সিকোতে শনাক্ত হওয়ার পর থেকেই উত্তরের রাজ্যগুলোর খামারিরা চরম সতর্কতায় রয়েছেন। কীটের আক্রমণে প্রাণীর মৃত্যু হওয়ার আশঙ্কায় শুরু হয়েছে প্রতিরোধমূলক প্রস্তুতি। কীটের বিস্তার ঠেকাতে দেশটির চিহুয়াহুয়া রাজ্যে চালু হয়েছে এক বিশেষ নজরদারি কর্মসূচি। এখন পর্যন্ত সেখানে কোনো সংক্রমণের তথ্য না থাকলেও ভবিষ্যতের ঝুঁকি বিবেচনায় নেওয়া হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। রাজ্যের সরকারের পক্ষ থেকে এই উদ্যোগকে গবাদি পশুর উপর নির্ভর অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। সংক্রমণের আশঙ্কায় এরই মধ্যে যুক্তরাষ্ট্র প্রতিবেশী দেশটি থেকে সাময়িকভাবে গবাদি পশু, ঘোড়া ও বাইসনের আমদানি বন্ধ করে দিয়েছে। যদিও এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দামে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ আমদানির পথ বন্ধ হওয়ায়
সরবরাহ আরও সংকুচিত হবে। একই সঙ্গে ক্ষতির মুখে পড়তে পারেন মেক্সিকোর খামারিরা। আগে আমরা দিনে প্রায় 5,000 গবাদি পশু রপ্তানি করতাম, এখন সেটা 3,000-এ নেমে এসেছে। অনেক জায়গায় রপ্তানি প্রায় বন্ধ, তাই পুরো সিস্টেমটাই এলোমেলো হয়ে গেছে। গত বছরের জুন মাস থেকে মেক্সিকো সরকার স্ক্রুওয়ার্ম দমনে খরচ করেছে 16 কোটি 70 লাখ পেসোরও বেশি। এছাড়া কীট যাতে ছড়াতে না পারে সেজন্য প্রযুক্তিগত কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে প্রায় 6 লাখেরও বেশি পশু পরীক্ষা করেছেন। বিশেষ করে দক্ষিণ থেকে উত্তরাঞ্চলে গবাদি পশু পরিবহন নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। খাদ্যাভাবে গাজায় 48 ঘন্টায় 14,000 শিশুর মৃত্যুর আশঙ্কা। হামলায় নিহত আরও 60। অভিযান বন্ধ না হলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডার। এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন মধ্যস্থতার দাবি উড়িয়ে দিল ভারত। ইসলামাবাদের পক্ষ থেকে ছিল না পারমাণবিক হামলার হুমকি, জানালেন বিক্রম মিস্ত্রি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।